SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয়ে অনুষ্ঠান বাংলার দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি শাহারুল ইসলাম। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়েই কথা বলি, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষিবিদ মোহাম্মদ মনোয়ারুল ইসলাম এনাম, যুগ্ম মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কথা যারা দেশে এবং দেশের বাইরে শুনছেন এবং আমার জন্মভূমি ঈশ্বরদী যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই সনদ নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা রয়েছে, তো আপনার কাছে প্রশ্ন, জুলাই সনদ বাস্তবায়নে জনাব তারেক রহমানের কতটুকু ভূমিকা রয়েছে? দেখেন, এটা হলো জুলাই সনদ। জুলাই সনদ মানে কিন্তু আইন নয়। কাগজে লিখলেই কিন্তু সেটা আইন হয় না। আইন হইতে হইলে নির্বাচিত সংসদ লাগে। আবার আপনি সংবিধান সংশোধন করতে গেলেও নির্বাচিত সংসদ লাগে, সেটার আবার ভোট লাগে। দেখেন, এখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, উনি কিন্তু বিশ্বের একমাত্র ব্যক্তি যার বাবা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, যার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং তিনি নিজে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং একই চেয়ারে দেখেন, কালে ভদ্রে একই চেয়ারে কিন্তু তিনজন অবস্থান করেছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দায়িত্ব নিয়েছেন। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কল্যাণের দায়িত্ব পালন করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, ঠিক সেভাবেই আমার নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করছেন। দেখেন, এই জুলাই সনদের 22 নম্বর ক্লোজে লেখা আছে যে দলগুলা জুলাই সনদে সিগনেচার করবে তারা পরবর্তী নির্বাচনের সময় 5% মহিলা প্রার্থী দিবে। দেখেন, বিএনপি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে 5% প্রতিনিধি দিয়েছে, অন্য দলগুলো কিন্তু 1%ও কোনো মহিলা প্রতিনিধি দেয়নি। দেখেন, জুলাই সনদে লেখা আছে যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে হবে। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধী দলকে কিন্তু ডেপুটি স্পিকার অফার করেছিল, তারা কিন্তু এটা নেয়নি। জুলাই সনদে কিন্তু বিএনপি প্রথম স্বাক্ষর করেছিল, অন্য দলগুলো কিন্তু স্বাক্ষর করেনি। যারা এতদিন এখন জুলাই জুলাই করে মুখে ফেনা তুলে ফেলছে তারা কিন্তু প্রথম দিক স্বাক্ষর করেনি। বিএনপির কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এটা কিন্তু স্বাক্ষর করেছিল। দেখেন, জুলাইয়ের পিছনে কিন্তু অনেক অধ্যায় আছে। দেখেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে কিন্তু বিএনপি। এর নেতৃত্ব ছিল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে একটি দলের বিরুদ্ধে 30 লক্ষ মামলা, 90 লক্ষ আসামি, 1571 জন মানুষ শহীদ হয়েছে, 700 মানুষ গুম হয়েছে। এই বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ সহ সকল নেতৃবৃন্দ গোরস্থানে, আপনার নদীর মধ্যে চরে, আপনি ধান খেতে, পাট খেতে, আখ খেতে থেকেও তারা এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সংগ্রাম করেছে। এই সংগ্রামের ফসলই কিন্তু হয়েছে জুলাই। জুলাই কিন্তু একদিন হয়নি, এটা সবারই অবদান আছে। এই কারণে দেখেন, আমার নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু যারা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেছে তাদের কিন্তু সবার সাথে উনি দেখা করেছে, সবাইকে সম্মানিত করেছে এবং সবাইকে বলেছে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে সবাইকে অংশীদারিত্ব নেওয়ার জন্য এবং বাংলাদেশকে সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি সবাইকে জুলাই সনদের ব্যাপারে জনাব তারেক রহমান বলেছে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি কমা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমি মনে করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে। দেখেন, এই জুলাইয়ের জন্য হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বাবা ছেলেকে হারিয়েছে, ছেলে বাবাকে হারিয়েছে, তারপরেও কিন্তু কেউ পিছু পা হয়নি। এই জন্য সবারই অবদান আছে। আমি মনে করি সবাইকে নিয়েই আগামী দিনে
বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে যাবে। আপনি জিয়া পরিষদের অন্যতম যুগ্ম মহাসচিব, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময়ে আপনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে কথা বলে থাকেন। আপনার কাছে প্রশ্ন, জিয়াউর রহমান এবং খালেদার আদর্শ মেনে বর্তমান সরকার জনাব তারেক রহমান কি দায়িত্ব পালন করতেছেন বলে মনে করেন? জি, জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সতত আদর্শ দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস এবং জুলাই যোদ্ধাদের যে স্পিরিট এবং ৭১ সালে মহান স্বাধীনতা যোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন, জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু কোনো দলের মধ্যে আবদ্ধ ছিলেন না। অ্যাজ লাইক খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার প্রতি জাতীয় পার্টি, জামাত, সারা বাংলাদেশের মানুষের একটি আস্থা ছিল। তারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন করত। তেমনভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের মানুষকে কিন্তু একত্রিত করেছিলেন এবং তার ডাকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। এবং সে যে ঘোষণা দিয়েছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তার ডাকেই কিন্তু বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা সবাই একত্রিত হয়ে কিন্তু স্বাধীনতা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র ভূমিষ্ঠিত হওয়ার পরে দীর্ঘদিন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আপসীর নেতৃত্বের মাধ্যমে তিনি কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট হলো আমাদের বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দেখেন, বাংলাদেশে ইতিহাসের মানবাধিকার লঙ্ঘনের শিকারের সবচেয়ে বড় পরিবার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার। বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে শিকার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার হলো আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশে যদি নির্যাতিত পরিবারের তালিকা করা হয় তাহলে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার হবে ১ নম্বর এবং জনাব তারেক রহমান কিন্তু নির্যাতিত তালিকাদের সর্বশীর্ষে আছে। দেখেন, এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব সঠিকভাবে রাখার জন্য, দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু তার স্বামীর বিজড়িত, চিতি বিজড়িত বাড়ির থেকে এক কাপড়ে কিন্তু বের করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে। দেখেন, 111-এর সরকার, তাই অন্যায়ভাবে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তাকে নির্যাতিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে বাইরে কোনো রাষ্ট্রে চলে যান, অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আলিশানে। উনি কিন্তু যায়নি, উনি দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে উনি বলেছে, এই মাটি আমার সব, আমি এখানেই থাকতে চাই, আমার ঠিকানাই বাংলাদেশ। দেখেন, আজকে উনি যখন জেলখানায় বন্দী ছিল, ওনার কিন্তু মা মারা গিয়েছে। উনি যখন পার্টি অফিসে বন্দী ছিল, ওনার ছোট ছেলে মারা গেছে। ওনার বড় ছেলের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, তারপরেও কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যান নাই। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একদম শেষ নিঃশ্বাস পড়ত তিনি কিন্তু আপসীন থেকে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন। এবং আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেই কিন্তু বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। এবং উনি কিন্তু এটা করার পরে দেখেন, উনি যখন প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে হওয়ার পরে কিন্তু উনি দেখেন কারোর প্রতি কোনো হিংসাত্মকমূলক কোনো কথা বলে নেই। আজকে দেখেন, বাংলাদেশের সরকারের প্রায় 1.5 মাস 2 মাসের হওয়ার পথে কোনো জায়গায় দেখেছেন একটা ক্রসফায়ার হয়েছে? বর্ডারে দেখেছেন কেউ ক্রসফায়ার হয়েছে? এটাই হলো জনাব তারেক রহমানের নেতৃত্ব। আজকে দেখেন, আমাদের খুবই ভালো লাগে, আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে কিন্তু আঘাত করেছে আমাদের স্পিকার মেজর হাফিজ সাহেব। উনি কিন্তু বলেছে যে কোনো বিল পাশ করার চেয়ে আমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ আগে, পরে আমি বিল পাশ করব। তার মানে কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইসলামী এবং জাতিবাদী স্পিরিট নিয়ে যে মুভ করতেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্পিরিট নিয়ে যে মুভ করতেন, এবং আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু বলেছে, আমি যদি বাংলাদেশের মানুষের কল্যাণের সুযোগ পাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমি দেশ পরিচালনা করব। দিস ইজ লিডার জনাব তারেক রহমান। দেখেন, উনি কিন্তু সেই আদলেই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, 71 সালের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, এবং
জুলাই যোদ্ধাদের স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাস্তবায়ন করবে। আপনি একজন সফল কৃষিবিদ, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের তো জমি বৃদ্ধি পাওয়ার কোনো অবস্থান নেই। তো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে জনসংখ্যা, এরকমই আমরা ভাবতেছি। তো এই সম্পদ দিয়ে, এই জমি দিয়ে আমরা কিভাবে এটাকে সমতা বজায় রাখতে পারি? দেখেন, আমরা বলি পরিকল্পিত চাষ, কৃষক সুখে থাকবে 12 মাস। তো বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ হলো 88.29 লক্ষ হেক্টর জমি, অনাবাদি জমির পরিমাণ হলো 4.52 লক্ষ হেক্টর জমি, এবং বাংলাদেশের আয়তনের 59% জমি হলো আবাদি জমি আমাদের বাংলাদেশে। তো আবাদি জমির মধ্যে আবার 1 ফসলি জমি আছে, 2 ফসলি জমি আছে, 3 ফসলি জমি আছে। তা আমরা যে জমিতে 1 ফসলি হয় সেটা যদি আমরা 2 ফসলি করতে পারি, যেটাতে 2 ফসল হয় সেটাকে যদি আমরা 3 ফসলি করতে পারি, এবং এটা করার জন্য আমাদেরকে কিন্তু কৃষকদেরকে আধুনিকায়নের ট্রেনিং দিতে হবে, এবং কৃষকদের সাথে স্থানীয় যে কৃষি প্রতিনিধি আছে, কৃষি অফিসার, ব্লক সুপারভাইজার, যারা ফিল্ডে কৃষকদের সাথে সরাসরি মেলামেশা করে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে কৃষকদেরকে, এবং সবসময় কৃষকদেরকে একটা সরকারি সাপোর্টের মধ্যে আসতে হবে। এবং কৃষক যে ফসল আবাদ করে তার বীজ, কীটনাশক এগুলা সঠিক হইতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে 5 বিঘা জমিতে বেগুন আবাদ করেছে, একটা কীটনাশক স্প্রে করেছে, পোকানাশক, সব ফসল মরে গেছে। এটা কিন্তু কৃষক একবারে ফকির হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে দেখেন এখন যে মৌসুম চলছে, ধরেন এখন একটা আমাদের যে তরমুজ ধরেন এই বরিশালে কেজি 20 টাকা কেজি, এখন ঢাকাতে সেটা ধরেন 50 টাকা কেজি। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পাওয়া যায়, পরে কিন্তু আর পাওয়া যায় না। তা আমরা যদি সারা বাংলাদেশে কোল্ড স্টোরেজ করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে ফসলের কৃষকের উৎপাদিত ফসলগুলা, এগুলা কিন্তু কোল্ড স্টোরেজে রাখার মাধ্যমে সারা বছরই কিন্তু আমরা একটা মিনিমাম দামে পেতে পারি। দেখেন, আমি দেখলাম বরিশালে কৃষক এই তরমুজ নষ্ট করে ফেলতেছে দামের কারণে, তারা দিচ্ছে না ঢাকাতে বিভিন্ন জায়গায়। তার মানে কি কৃষক বঞ্চিত হচ্ছে। তা আমরা বলি কি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। কৃষককে আগে বাঁচাইতে হবে, এবং কৃষককে বাঁচাইতে পারলেই বাংলাদেশ ডেভেলপ হবে। এই যে পয়লা বৈশাখের দিন বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে কৃষকের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এই কারণে আমাদের পরিকল্পিতভাবে আমাদের চাষ করতে হবে। আমাদের যে আবাদি জমিগুলো আছে, এই জমিগুলোকে আমাদের সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। 1 ইঞ্চি আবাদি জমি ফাঁকা রাখা যাবে না, এবং অনাবাদি যে জমিগুলো আছে এগুলাকে আবাদের আওতায় আনতে হবে, এবং সরকারকে সরাসরি কৃষককে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আমরা যদি কৃষককে লজিস্টিক সাপোর্ট দিতে পারি, এবং আধুনিক চাষবাসের ব্যবস্থা করতে হবে, এবং হাইব্রিড যে জাতগুলা সেগুলা বাংলাদেশে আরও পরীক্ষাধীনভাবে পরীক্ষা করে আরও আবাদ করার ব্যবস্থা করতে হবে। এবং আমি মনে করি এভাবেই আগামী দিনে আমাদের জনসংখ্যা বাড়লেও আমাদের যে জমি আছে এই জমি দিয়েই আমাদের জনসংখ্যার যে খাদ্যের চাহিদা এটা মেটানো সম্ভব। আপনি জিয়া পরিষদের অন্যতম যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। আপনি জানেন যে বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত তারা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন ফেসিবাদ আওয়ামী সরকারের সময়ে। তো এইসব নেতাদেরকে নিয়ে সরকারের বা তারেক জিয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? দেখেন, আমরা একটা কথা বলি, কথা নয় কাজে প্রমাণ হয় নেতৃত্বের সততা। কথা নয় কাজে প্রমাণ হয় নেতৃত্বের সততা। তো বাংলাদেশে যতবারই বিএনপি ক্ষমতায় আসছে ততবারই একটা ধ্বংসস্তূপের উপরে বিএনপি দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সহযোগিতা করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির থেকে স্বনির্ভর দেশে পরিণত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিল তখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। ওই দুর্ভিক্ষর পরবর্তী অবস্থায় এসেও উনি বাংলাদেশে খাদ্য সংস্থাপন করে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল। আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, 3 সফল প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে হটিয়ে যখন বাংলাদেশের মানুষের কল্যাণের দায়িত্ব পেয়েছিলেন তখনও কিন্তু বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মেধা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে, বাংলাদেশের মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে গিয়েছে। আজকে দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করে দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। এরপরে এই ধ্বংসস্তূপের উপরেই কিন্তু
জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছে। আজকে কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সারা পৃথিবীতেই কিন্তু অর্থনৈতিক টালমাটাল চলছে, তার মাঝেও দেখেন বাংলাদেশে কিন্তু তেলের দাম বাড়েনি। এটা কিন্তু একটা বিরাট তার একটা অ্যাচিভমেন্ট। এর মাঝেও দেখেন উনি আমাদের ইমাম মুয়াজ্জিম খতিবদের জন্য, অন্য ধর্মাবলম্বী গুরুদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছে। কারণ উনি এসে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান যে ডিক্লেয়ার করেছে সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু উনি করেছে। দেখেন উনি কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছে, যাতে বাংলাদেশের কৃষকরা স্বনির্ভর হয়, স্বনির্ভর হলে বাংলাদেশ স্বনির্ভর হবে। দেখেন উনি এসেই কৃষকদের যে 10,000 টাকার পর্যন্ত ঋণ, সেটা কিন্তু উনি মওকুফ করেছে উনি। তারপরে এই দেখেন আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত মা বোনদের ক্ষমতায়ন করার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের কিন্তু একটি ফ্যামিলি কার্ড দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষিকে ডেভেলপ করার জন্য, এই খরা মৌসুমে পানিকে ধরে রাখার জন্য তিনি কিন্তু খাল খনন কর্মসূচি করেছিলেন। জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে আরম্ভ করেছে। এটি কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছে। এর মাধ্যমেই কিন্তু কৃষি ডেভেলপ হবে। দেখেন ওনার যে চিন্তাভাবনা, আগে বাংলাদেশকে স্বাবলম্বী করার চিন্তাভাবনা। আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপির লক্ষ কোটি জনতা, নেতা কর্মী সংগ্রাম করেছে, জেল কেটেছে, তারা চাকরি হারিয়েছে, বাসায় থাকতে পারেনি, বাবা মাকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে। তাদের নিয়েও কিন্তু জনাব তারেক রহমানের ব্যাপক চিন্তা আছে। সে কিন্তু সব সময় চিন্তা করতেছে কিভাবে, কাকে কিভাবে মূল্যায়ন করা যায়। ইনি কিন্তু বলেছে যে আমি সকল মেয়াদোত্তীর্ণ কমিটিকে সুন্দরভাবে সাজিয়ে দিব এবং দলকে একটা সুশৃঙ্খলতার মধ্যে আনতে হবে। দল কিন্তু বিশৃঙ্খলার মধ্যে দীর্ঘদিন ছিল। এই দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকার থাকার কারণে এখন কিন্তু সুশৃঙ্খলতা শুধু দলে না, দেশে সব জায়গাতে একটা সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সুশৃঙ্খলতা ফিরিয়ে আনলেই কিন্তু দেশের উন্নয়ন হবে। আমি মনে করি আগামী দিন জনাব তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উনি ছেলে, উনি বাংলাদেশের মানুষের পালস বুঝে এবং উনি দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের মানুষের কল্যাণ নিয়ে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে, কৃষি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে উনি কাজ করেছেন। ওনার নেতৃত্বে আগামী দিনে যারা এই যে আপনি ধানের খেতে, পাটের খেতে, আখের খেতে, গোরস্থানে, যারা জেলে, যারা বিদেশে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে, যারা গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, সবাইকে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান মূল্যায়ন করবে এবং আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে সকলের অধিকার সমান থাকবে এবং সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যেতে পারবে। দেখেন আমি একটি ছোট্ট একটি গল্প বলি আপনাকে। একজন রাজা তার প্রধান সেনাপতিকে বলেছিল যে আমি পার্শ্ববর্তী রাষ্ট্র দখল করতে চাই। তো প্রধান সেনাপতি বলেছে, রাজামশাই আমাদের সৈন্য তো 2000, আমি 20,000 সৈন্যর সাথে কিভাবে যুদ্ধ করে জয়লাভ করব। তখন উনি বলেছে তোমাকে 1 বছর আমি সময় দিলাম, তুমি 1 বছর চিন্তা করো, 1 বছর পরে আমি তোমার 1 বছর শেষের দিন আমি কথা বলবো। ঠিক বছরের শেষের দিন রাজা প্রধান সেনাপতিকে ডেকেছে, বলছে যে তোমার না আজকে বছরের শেষ দিন, যুদ্ধে যাওয়ার কথা, দেশ দখল করার কথা। বলছে হ্যাঁ আমি প্রিপারেশন নিয়েছি, চলেন যাই। উনি এই একটি বছর এই 2000 সৈন্যকে 5-6 রকম ট্রেনিং দিয়েছে অস্ত্রের। ঠিক বর্ডারের কাছে যাওয়ার পরে একটি বড় পাহাড় উনি দেখতে পেয়েছে, পাহাড়ের ওখানে দেখেছে পাহাড়ের উপরে একটি মসজিদ। তখন উনি রাজাকে বলেছে যে রাজামশাই মসজিদে যে ইমাম সাহেব আছে ওনার কাছে আমরা একটু দোয়া নিয়ে আসি, দোয়া নিয়ে এসে আমরা মুভ করব। তখন রাজা বলেছে যে তুমি যাও। তো বলছেন আপনি যান। পরে বলছেন না আমি ওপরে উঠতে পারবো না, তুমি যাও। পরে সেনাপতি গিয়েছে, যাওয়ার পরে উনি মসজিদের ইমাম সাহেবকে বলেছে যে আমার সৈন্য কম, এই অবস্থা আমি যুদ্ধে যাচ্ছি, কি করতে পারি। তারপরে কথা বলেছে যে আমি এরকম একটা আগুন ধরাই দিয়ে গেলাম উপরে, দিনে তো দেখা যাবে না, তা আপনি শুধু যে প্রধান রাজাকে বলবেন যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সন্ধ্যার পরে যদি পাহাড়ে আলোকিত হয় তাহলে বুঝবেন যে মহান রাব্বুল আলামিনের একটা ইশারা আছে, আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, জয়লাভ করবেন। তো ঠিকই ওই ইমাম সাহেব এসে রাজাকে এই কথা বলছে। এই কথা বলাতে সকল সৈন্য এই কথাগুলো শুনেছে। ঠিক সন্ধ্যার পরে ওই যে উপরে যে আগুন ধরে দিয়ে আসছে, সন্ধ্যার পরে অন্ধকারে আলোকিত হয়েছে এবং তখন সৈন্যরা এই আলো দেখে তাদের মানে সাহস দ্বিগুণ হয়ে গেছে এবং তারা মনে করেছে আল্লাহ তাআলার এটা একটা ইশারা আছে, রহমত আছে। তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, আবার যুদ্ধে জয়লাভ করেছে। আসার সময় তখন রাজা প্রধান সেনাপতিকে বলেছে
যে সেনাপতি তাহলে আমি হুজুরের সাথে আবার একটু দেখা করে সালাম দিয়ে আসি। তখন সেনাপতি বলেছে, রাজামশাই ওই আগুনটা আলো দেখেছেন, ওই আগুনটা আমি জ্বলিয়ে দিয়ে এসেছিলাম। তার মানে কি, এই যে আলো দেখে যে কনফিডেন্স হলো, এই কনফিডেন্সের কারণেই কিন্তু তারা জয়লাভ করলো। দেখেন তারেক রহমান, তারেক নামের অর্থ হলো মর্নিং স্টার, মানে সকালের আলো, রাতের অন্ধকার ভেদ করে যে আলো দেয়। আবার দেখেন রহমান অর্থ হলো দয়ালু। তাহলে আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম দেখেন কি সুন্দর, এবং তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে এই ত্যাগী নেতারা সবাই মূল্যায়িত হবে ইনশাল্লাহ, এবং সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে। আমাদের স্টুডিওতে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা শুধু কথা নয়, কাজে প্রমাণ রাখতে চাই, এবং কাজে প্রমাণ রাখাই নেতৃত্বের সততা। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, আমার নেতা বিএনপির চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী দিনে সকল কিছুই সমাধান করে একটি সঠিক লক্ষ্যে বাংলাদেশ পৌঁছবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে, সেই পর্যন্ত ভালো থাকবেন। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।